গুড মর্নিং আর নমস্কার সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক সকাল সকাল শুরু করলাম। এখন প্রায় 7:30 থেকে 8টা মতো বাজে। মেয়ে কিন্তু এখনও অবধি ঘুমোচ্ছে, সাথে ওর বাবা। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে শ্যুট করে রাখা, মানে এই ঠান্ডাটা পড়ার ঠিক আগে আগে। এখন তো সকালবেলা উঠে গায়ে কিছু না দিলে চলে না, তবে এই সময়টা কিন্তু বেশ সুন্দর একটা ওয়েদার ছিল, গায়ে কিছু দেওয়ার প্রয়োজনও পড়তো না। আর সকালবেলার টাইমে না একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিত, বেশ ভালো লাগতো। যেহেতু ওদিকে ওরা দুজনে ঘুমোচ্ছে, তাই ভাবলাম আমি আমার কাজগুলো ঝটপট করে শুরু করে দিই। সকালবেলা দেখবেন কেউ যদি ডিস্টার্ব না করার থাকে কাজের মধ্যে, তাহলে কিন্তু এই ঝাড়ু মোছা পুজো করা খুব একটা বেশি সময় লাগে না, আধ ঘন্টার মধ্যেই কিন্তু হয়ে যায়। তো আজকে হাতে সময় ছিল বলে ভাবলাম বাড়ির সামনে যে গাছগুলো রাখি তার নিচে একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিই। আর এই কিছুদিন আগে নার্সারি থেকে যে কয়েকটা গাছ এনেছিলাম, সেটা হলো এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা আনারস গাছের মতো গাছ রয়েছে। এটা হচ্ছে ফিলোডেলফিয়া প্রজাতির একটা গাছ, খুব ভালো লেগেছিল আমাদের নার্সারিতে গিয়ে, তো ওটাকেও এনেছি। তার সাথে একটা লম্বা ধরনের গাছ এনেছি, তো পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এমনিতেই কিন্তু বাড়িতে অনেক গাছ হয়ে গিয়েছে, তা সত্ত্বেও আমরা গাছ এতটাই ভালোবাসি, নার্সারিতে গেলে কোনো নতুন ধরনের গাছ দেখতে পেলে মনে হয় বাড়ি নিয়ে যাই। অনেক দিন ধরে নিজেকে আটকে রেখেছিলাম গাছ কিনবো না করে, কিন্তু এবারে গিয়ে কয়েকটা গাছ এত ভালো লেগে গিয়েছে, তাই নিজেকে আর সামলাতে পারলাম না, নিয়ে চলে এলাম। আচ্ছা, আমার মতো কাদের কাদের এরকম গাছ লাগানোর শখ রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর গাছ দিয়ে তো আমার ঘর সাজাতে খুব ভালো লাগে, তবে ঘরের ভেতরে খুব একটা বেশি রোদ্দুর আসে না বলে বেশিরভাগ গাছকে কিন্তু এরকম বাইরে রাখতে হয়েছে। এই যে আরেকটা সামনে গাছ দেখতে পেলেন, ওই মনস্টেরা গাছের পাতার মতো, এটাও কিন্তু এইবারে গিয়ে কেনা। আজকে এদিকে বাড়ি মোছার মপটা দিয়েই কিন্তু বাইরেরটা ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু আজকে মপটাকে গরম জলের মধ্যে ডুবিয়ে ভালো করে ক্লিন করব, যেটা আমি প্রত্যেক সপ্তাহেই করে থাকি, সেই কারণে ভাবলাম ওই পুরনো ভাঙা মপটাকে দিয়ে কষ্ট করে করতে গেলে সময়টাও যেরকম যাবে আর ভালো করে পরিষ্কারও হতে চায় না, সেই কারণে ভাবলাম এই নতুনটা দিয়েই পরিষ্কার করে দিই। আর কি জানেন তো, এই যে বাইরের জায়গাটা, এটা কিন্তু প্রত্যেকটা বাড়ির মেম্বাররা আজকাল দেখছি পরিষ্কার করছে। মানে মোটামুটি এই কমন এরিয়াটা প্রত্যেক দিন 3 থেকে 4 বার ক্লিন হয়ে যায়, সেই কারণে খুব একটা বেশি খারাপ লাগে না আর জায়গাটা এতটাই ঝকঝকে থাকে। তো বাড়ির মপটাই চালিয়ে দিলাম। আর এই তো ঘরটা মুছে এসে এখন একটুখানি গরম জলের মধ্যে ভ্যানিশ আর ডিটারজেন্ট দিয়ে এটাকে আমি 6-7 ঘন্টার মতো ডুবিয়ে রেখে দেবো। আর এটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যায়, মানে একদম সাদা হয় তা বলবো না, তবে কালো যে দাগটা সেটা কিন্তু উঠে যায়। আর এই তো এখন কিন্তু সোজা আমি চলে এসেছি কিচেনে ব্রেকফাস্টটা বানানোর জন্য। মেয়ে অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে, মোটামুটি 10 মিনিট মতো হয়ে গেল। তো ওকে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে এদিকে আমি ঝট করে টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো আজকে একটা নতুন ধরনের ব্রেকফাস্ট বানাচ্ছি। তো প্রথমে দেখতে পেলেন একটু দই নিয়েছি, তার মধ্যে দিয়েছি বেসন আর একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর চাইলে কিন্তু আপনারা লঙ্কাও দিতে পারেন যদি বাচ্চা না খায়। আর এদিকে কিন্তু একটু টমেটো কুচিও দিয়ে দেবো। যদিও সবজি দিলে আর একটু ভালো হতো, তবে সকালবেলা ওই হিজিবিজি সবজি দিয়ে আমার মেয়ে একদমই খেতে চাইবে না, সেই কারণে আমি শুধুমাত্র টমেটো দিয়েই বানাচ্ছি। যদিও এই খাবারটা ও পুরোটা খাবে কিনা তা জানা নেই, ওর জন্য নতুন করে আবারও কিছু একটা বানাতে হবে। তো দেখা যাক, যদি না খায় তখন অন্য কিছু একটা খাইয়ে দেবো। তো এখানটা বেসন আর দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো রকম জল টল ব্যবহার করা যাবে না। তো ফেটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অল্প একটুখানি লবণ মিশিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি একটু ব্রেড। তো ব্রেডের ওপরে কিন্তু এটাকে আমি ভালো করে স্প্রেড করে দেব, যেরকম নন ভেজের অমলেট হয় সেরকম কিন্তু ভেজের যে অমলেট সেটা কিন্তু এরকমভাবেই তৈরি করা যায়। ব্রেডের দুপাশে আমি খুব মোটা করে এই বেসনের লেয়ারটা লাগিয়ে দিয়েছি, তারপরে হালকা তেলে আমি দুপিঠটা ভালো করে সেঁকে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগে বানিয়েছি, তো বাসি জামা কাপড়েই আমি রান্না করে ঢুকেছিলাম, তো সেটার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রুমাদির কমেন্টটা পাওয়ার পরে আমি স্ট্রিক্টলি মেনে চলার চেষ্টা করছি, তবে তার আগে অবধি কিন্তু মাঝে মধ্যেই আমি সকালবেলা ব্রেকফাস্টটা বানাতে বিশেষত রান্নাঘরে বাসি জামা কাপড়েই ঢুকতাম, আর তারপরে আমি স্নানে যেতাম। আর দুপুরের রান্নাটা কিন্তু গোপালকে দিই, সেই কারণে স্নান টান করেই আমি দুপুরে রান্না করতাম। তবে তোমার কমেন্টটা পাওয়ার পরে আমি একদম মেনে চলার চেষ্টা করছি। তো যাই হোক, এটার জন্য প্লিজ ক্ষমা করে দিও। আর এই তো এখানটায় কিন্তু আমার ব্রেডের দুপাশটা বেশ ভালো করে সেঁকা হয়ে গিয়েছে, তো আমি অল্প অল্প করে বাটার ইউজ করেছি। আর এবারে কিন্তু মাঝখান থেকে কেটে একটা সুন্দর শেপ দিয়ে দিয়েছি। আর এই তো দেখুন, ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
অনেক দিন আগে বলেছিলাম শীতের সময় একটা হোমমেড হেয়ার অয়েল আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন বানাবো বানাবো করে বানানো হচ্ছিল না, তো ফাইনালি আজকে বানিয়ে নিচ্ছি। তো এখানটায় কী কী ব্যবহার করছি সেটা দেখাই। একটু মেথি নিয়েছি, কালো জিরে, একটু সর্ষে নিয়েছি, তার সাথে একটু নিম পাতা, কারি পাতা, অ্যালোভেরা, লবঙ্গ আর একটুখানি আদা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই তেলটার মধ্যে আমলকি বা আমলকির রস দুটোই ব্যবহার করতে পারেন। আর এই যে নিম পাতা বা কারি পাতা এগুলো যদি ফ্রেশ ব্যবহার করেন সেটা তো খুবই ভালো হয়, তবে আমার কাছে ছিল না বলে তাই ব্যবহার করিনি। আর এত কিছু জিনিসের উপকারিতা বলতে গেলে আমার ভিডিওটাই শেষ হয়ে যাবে, তাও উপকারিতা বলা শেষ হবে না। আমরা প্রত্যেকেই জানি এই জিনিসগুলো কিন্তু আমাদের চুল বা শরীরের জন্য খুবই ভালো। তো প্রথমেই আমি এই সমস্ত সিডস যেগুলো রয়েছে মানে সর্ষে, মেথি আর কালো জিরে এগুলোকে দিয়ে দেবো। এগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তারপরে পাতাগুলো দেবো, কারণ এই যে সিডসগুলো এগুলো ফুটতে একটুখানি সময় লাগে, মানে এর থেকে নির্যাসগুলো বেরোতে একটু সময় লাগে, সেই কারণে এগুলোকে আগে ফুটিয়ে নিচ্ছি, তারপরে আমি পাতা, অ্যালোভেরা এগুলো দেবো। আজ প্রায় 1 বছরের বেশি হয়ে গেলেও আমি কন্টিনিউয়াসলি এই হোমমেড হেয়ার অয়েলই ব্যবহার করে থাকি। আর এটা কিন্তু আমার চুল পড়া অনেক কমিয়েছে। তার সাথে কিন্তু আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো মেডিকেটেড একটা শ্যাম্পু। মেডিকেটেড হলেও কিন্তু কম বেশি আমরা সবাই ব্যবহার করতে পারি যদি কারোর স্ক্যাল্পে খুব বেশি সমস্যা না থাকে। কিটোকোনাজলের একটা শ্যাম্পু, এটা ব্যবহার করার নিয়মও রয়েছে, সপ্তাহে 1 দিন ব্যবহার করতে হয়। তাতে করে কিন্তু এই শীতে একদমই স্ক্যাল্পে কোনো রকম সমস্যা হয় না। আগে আমি যেটা ব্যবহার করতাম সেটা হলো স্যালসুন বলে একটা শ্যাম্পু থাকে। তো শীতে যদি এই একটা পাউচ কিনে নিতে পারেন তাহলে কিন্তু গোটা শীত আপনার এটা দিয়েই চলে যাবে। যেহেতু খুব একটা বেশি ব্যবহার করতে হয় না, তাই এটা শেষও হয় না, অনেক দিন চলে যায়। তাও যদি আপনাদের মধ্যে কোনো রকম ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে তারপরেই ব্যবহার করবেন। যেহেতু মেডিকেটেড শ্যাম্পু বা মেডিকেটেড ক্রিম এগুলো কিন্তু সবসময় সবার ক্ষেত্রে স্যুট করে না। যেহেতু আমার ক্ষেত্রে করেছে সেই কারণেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাছাড়া আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হয় এই কিটোকোনাজলের যে কম্পোজিশনটা থাকে সেটা মোটামুটি সবার স্কিনেই স্যুট করে যায়। আমার হাজব্যান্ডও এটা ব্যবহার করেছে, কোনো রকম প্রবলেম হয়নি। তো এই তো এখন কিন্তু তেলের মধ্যে আমি ওই নিম পাতা, কারি পাতা আর অ্যালোভেরাটা দিয়ে দিয়েছি। তারপরে 5 মিনিট মতো লো ফ্লেমে রেখেছিলাম। এখন এটাকে আমি ছেঁকে নিলাম ভালো করে। দেখতেই তো পেলেন মেথি টেথিগুলো কিন্তু একদম ব্রাউন কালারের হয়ে গিয়েছিল, এর থেকে বেশি আর করা যেত না। তো তেলটাকে ঠান্ডা করে আমি একটা কাঁচের জায়গাতে ভরে রেখে দেবো। আর এখন কিন্তু সোজা আমি স্নান করে চলে এসেছি রান্নাতে। আজকে কিন্তু বিশেষ কয়েকটা রান্নাবান্না করছি। বিশেষ এই কারণে বলছি, আজকের রেসিপি সিলেকশনগুলো কিন্তু আমার একটা ফ্রেন্ডের দেওয়া। তো ও আমাকে বলেছে এই সমস্ত জিনিসগুলো দিয়ে কি রান্না করলে সব থেকে বেশি ভালো লাগবে আর আমার একটুখানি সময় কম লাগবে। তো তার অনুযায়ী আজকে সমস্ত রান্নাবান্নাগুলো করছি। প্রথমেই এদিকে হচ্ছে কচু সেদ্ধ, আর ওদিকে তো দেখতেই পেলেন ওলটাকে আমি কিন্তু কড়াইতে সেদ্ধ করতে বসিয়েছি। আর কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, কারণ হচ্ছে কচুর মাখা হবে আর তার সাথে হবে ওলের ডালনা, আর একটুখানি করব ওই লাউ পাতা বাটা টাইপে। তো কচুগুলোকে এরকম ছুরি ঢুকিয়ে একবার দেখে নিলাম ভালো করে সেদ্ধ হয়েছে কিনা, তারপরে জলটা ঝরিয়ে নেব। কচু সেদ্ধটা মাখার জন্য তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর ফোড়নের ক্ষেত্রে কিন্তু ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হয়, তা না হলে তার স্বাদ বেরোয় না। এটাও কিন্তু আমার ওই ফ্রেন্ডের কাছে শেখা। আর এখানটায় কিন্তু তেলের মধ্যে একটুখানি হিং দিয়েছি আর জিরে ফোড়ন, আর তার মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর একটু তেজপাতা, শুকনো লঙ্কা। আর এই তেলের মধ্যে যে মশলাটা দিলাম এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো মেশানো ছিল, এই যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি সবজি মশলা। আর এই মশলাটা কষিয়ে নেওয়ার পরে একটু আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না তেলটা বেরোয়। তারপরে সেদ্ধ করে রাখা ওলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে এটাকে আমি ফুটতে বসিয়ে দেবো। এখনও যারা ভালো রান্না করতে জানে তাদের কাছ থেকে কিন্তু রান্না শিখতে আমার বেশ ভালো লাগে। তো আমার ওই ফ্রেন্ডের কাছে কিন্তু মাঝে মধ্যেই আমি ফোন করে এটা ওটার রেসিপি চাই, যেহেতু ওর কাছেই আমার সমস্ত জিনিসের হাতে করি রান্নার বিষয়ে। তো ওর কাছে কিন্তু রান্না শিখতে আমার খুব ভালো লাগে। তো এই যে শেষে কিন্তু একটুখানি গরম মশলা আর একটুখানি চিনি দিয়ে এটাকে আমি নামিয়ে নিলাম। তো এখন আমি যেটা করছি সেটা হলো ওই লাউ পাতা বাটা। এটা যে খেতে এতটা টেস্টি হবে সেটা আমার জানাই ছিল না। আমি শুধু চিন্তা করছিলাম যে লাউ পাতাটা দিয়ে আমি কি করতে পারি। তো যাই হোক, এই সুন্দর একটা রেসিপি শিখে আমার এত ভালো লেগেছে, এরপরে
মনে হচ্ছে লাউ পাতা আনলে আমি এটা বানিয়েই খাবো। যদিও আগের একটা ভিডিওতে অনিতা সর্দার দিদি ভাই আমাকে তেঁতুল দিয়ে ডাল বানাতে বলেছে, যদিও কী ডাল বা কী সেটা আমাকে কিছুই বলেনি দিদি ভাই। যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে জানাবে কী ডাল আর কিভাবে বানাতে হয়। আমি অবশ্যই পরের একটা ভিডিওতে ট্রাই করে আপনাদের সবার সাথে শেয়ার করব। আর ওদিকে কিন্তু আমি লাউ পাতাটা ভাপে বসিয়ে দিয়ে এখানটায় কয়েকটা সবজিকে চপারের মধ্যে ভালো করে কেটে নিয়েছিলাম। যদিও আগে থেকে সমস্ত সবজিগুলো কাটা ছিল, শুধু গাজরটাকে দিয়ে চপারটা ভালো করে চালিয়ে নিয়েছি। আর কাল রাতেই না আমি একটুখানি মুসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে বেটে নিচ্ছি। আজকে হাজব্যান্ডের টিফিনে মুসুর ডাল আর ওটস দিয়ে একটা সুন্দর হেলদি রেসিপি দেবো। আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খাওয়ার ব্যাপারে খুবই চুজি, মানে চুজি বলাটা ঠিক হবে না যে সবসময় ভালো মন্দ খাওয়ার চাই তা নয়, তবে খাওয়ার খেতে ওরা খুব একটা পছন্দ করে না। সেই জন্য ওদেরকে কিভাবে টেস্টি করে খাওয়ার বানিয়ে দেওয়া যায় সেটা সবসময় আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। কোনো দিন এটা, কোনো দিন ওটা, সবসময় খাওয়ারে আমি এক্সপেরিমেন্ট করতে থাকি। তো এখানটায় কিন্তু আমি ওই বেটে রাখা মুসুর ডালটা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ওটস। ওটস যদি আপনারা গুঁড়ো করে দিতে চান তাও দিতে পারেন। আর সমস্ত সবজি দিয়ে দিয়েছি, আর একটু লবণ, জিরে গুঁড়ো আর একটু অরিগ্যানো দিয়েছিলাম। তারপরে ভালো করে মেখে নিয়ে এটাকে টিক্কির আকারে গড়ে আমি দু সাইডটা ভালো করে ভেজে নেব। আর এদিকে কিন্তু আমার লাউ পাতাটাও সেদ্ধ হয়ে এসেছে, এটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি। যদিও একটুখানি গরম রয়েছে, তবে এখন আর সময় নেই এটাকে ঠান্ডা করে বাটার মতো। তো এখানটায় তেলের মধ্যে আমি একটুখানি শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন আর কালো জিরে দিয়েছি। তারপরে এর মধ্যে ওই বেটে রাখা লাউ পাতাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নেব। আমাদের প্রত্যেকেরই জীবনে সময় বিশেষে শখ, আহ্লাদ, ইচ্ছেগুলো পাল্টাতে থাকে। আজ থেকে 10 বছর আগে আমার যা ইচ্ছে, আমার যা শখ ছিল, এখন তার কিছুই নেই বললে চলে। তবে সেই পুরনো শখ আহ্লাদগুলোকে বিসর্জন দিয়ে কিন্তু এই জীবনে বেশ ভালো রয়েছি। সময়ের সাথে সাথে মানুষের শখ আহ্লাদগুলো একটুখানি পরিবর্তন হওয়াটা দরকার বলে আমার মনে হয়। জীবনে চলার পথে যদি নতুন নতুন অভিজ্ঞতা না অর্জন করি তাহলে জীবনটারই মূল্য আমরা কখনোই বুঝবো না। তো যাই হোক, ওদিকে কিন্তু মিক্সিটা ভালো করে মুছে দিয়ে এসে দেখি আমার কিন্তু পাতাটা একদম শুকিয়ে এসেছে। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তো এত কিছু রান্নাবান্না করার পরে আমার মনে হলো যে মেয়ে যদি এগুলো না খায় তাহলে কি করব। তো ওর জন্য একটুখানি ডালও বানিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু মুসুর ডালের যে বড়াগুলো সেগুলো একদিকটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। একদম লো ফ্লেমে করেছি তো, যাতে ভেতরটা কাঁচা কাঁচা না থাকে। আর একদম দেখুন তেলই যায়নি বলতে গেলে চলে, মানে একদম নো অয়েল রেসিপি এটা। তো এটা কিন্তু যারা ডায়েটিং করছেন তাদের জন্য খুব হেলদি। কর্তামশাই মোটামুটি আজকাল অফিস থেকে ফিরতে ফিরতে 11টার বেশি বাজিয়ে দিচ্ছে। সেই কারণে আমি এখন থেকে ঠিক করেছি রাতের ডিনারটা ওকে একদম দুপুরবেলা প্যাক করে দিয়ে দেব। যদিও দুপুরবেলা কাজের চাপটা একটু বেশি হবে, তবে আমার মনে হয় হেলথের কাছে এই সমস্ত জিনিসপত্র কিছুই নয়। রাতে এসে যদি 11টা, 11:30 সময় খায় তাহলে কিন্তু সেই খাবারটা খুব একটা শরীরে লাগে না। যত তাড়াতাড়ি ডিনারটা করে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো আমার মনে হয়। সেই কারণে ওকে বলেছি যে এখন থেকে ডিনারটা মোটামুটি 9টা, 9:30টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবে। তো এই যে এখানটা আমি রুটি বানিয়ে নিচ্ছি, আর তার সাথে একটু যে ওলের ডালনাটা করেছি ওটাই আজকে দিয়ে দেবো। তা না হলে অন্যান্য সময়ে আমি হয় কিছু ভাজাভুজি, তা না হলে স্টাফিং কিছু পরোটা আমি রাতের ডিনারে দিয়ে দিচ্ছি। তো পরে পরে ভিডিওতে আপনাদের সাথে এই সমস্ত আইডিয়াগুলো শেয়ার করব। তো যাই হোক, আজকে রুটিটা দেখছেন কত ফুলছে। আপনারা যারা আমাকে অনেক দিন থেকে দেখছেন তারা নিশ্চয়ই জানেন আমি রুটি বানাতে খুব একটা ভালো পারি না, তবে ইদানিং রুটি বানিয়ে বানিয়ে হাতটা বেশ সেট হয়ে গিয়েছে। রুটি এখন বেশ ভালো বানাতে পারি। আর এই ছোট্ট একটা স্টেপ ফলো করে কিন্তু সারাদিনের রান্নাবান্নার কাজে আমার অনেক সুবিধে হয়েছে। রাতে রান্নাবান্না সেরকম করতে হয় না বললেই চলে। মেয়েকে বিকেলবেলা দুধ রুটি খাইয়ে দিতে পারছি, বা রাতেও দুধ রুটি খাইয়ে দিতে পারছি। তো এরকম ছোট্ট ছোট্ট স্টেপ ফলো করে যদি আমরা সংসারের কাজগুলো করে থাকি তাহলে দেখবেন সংসারের কাজে খুব একটা বেশি ঝামেলা বলে মনে হয় না। আর আপনি কিন্তু নিজেকেও অনেকটা সময় দিতে পারেন। যদিও আমাদের সবার রুটিন সবসময় একদমই সমান থাকে না, আমিও আমার রুটিন সবসময় পরিবর্তন করার চেষ্টা করি। যেহেতু এখন শীতকাল তাই অনায়াসে এই কাজটা করতে পারছি, আবার গরমকাল চলে এলে কিন্তু এটা করতে পারবো না, তখন আবার অন্য কিছু অল্টারনেটিভ ভাবতে হবে। আর এদিকে আজকে এই ক্লিনিংগুলো করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো নিয়ে নিয়ে চলুন। অপরাহ্নে সূর্য, প্রীতি সমাদ্দার, অনিতা সর্দার আর পম্পা ভৌমিক, বিডি ব্লগার মোমো, সুস্মিতা, দেবী হালদার আর মিনার সোনার সংসার। তো দিদি ভাই আমাকে বলেছে আগের ভিডিওতে তোমার নামটা নিইনি কেন। এই যে দিদি ভাই, আজকে কিন্তু তোমার নামটা নিয়ে নিলাম, আর আগের ভিডিওতে তোমার নামটা না নেওয়ার জন্য আমি অনেক দুঃখিত। আমি কিন্তু তোমার নামটা কোথাও দেখতে পাইনি, কোনোভাবে হয়তো মিস করে গিয়েছি। আর তোমার একটা
কমেন্ট কিন্তু আমার বেশ মনে রয়েছে, আগের কোনো একটা ভিডিওতে বলেছিলে যে এই সময়ে দাঁড়িয়েও আমার এই ছোট্ট পুচকেটা এখনো অবধি ফোনে হাত দেয় না বা ফোন দেখে না, কি সুন্দর মায়ের পেছনে পেছনে ঘুরে বেড়ায়। হ্যাঁ গো দিদিভাই, এখনো অবধি সেরকমভাবে তাকে ফোন দিই না আমরা। আমি ছোট থেকেই এটা একদম স্ট্রিক্ট করে রেখেছিলাম। আর সত্যি কথা বলতে আমার মেয়ে সেরকমভাবে ফোন দেখতেও চায় না, মানে ওকে দিলেও দেখতে চায় না। ইদানিং মানে এই 2 বছর পার করার পরে দেখতে পাচ্ছি ফোনের দিকে একটুখানি ন্যাকটা বেড়েছে, মানে মাঝে মধ্যেই ফোন ফোন করে কান্নাকাটি করে। তবে আমরা সবসময় চেষ্টা করি ফোন থেকে ওকে যতটা সম্ভব দূরে রাখা যায়। তাছাড়াও কিন্তু আমাকে সমস্ত ডাক্তাররা এই জিনিসটা স্ট্রিক্টলি বলে দিয়েছেন, ফোনের স্ক্রিন বা টিভি স্ক্রিনে ওকে একদমই এক্সপোজ না করার জন্য। আমি সবসময় যেন চেষ্টা করি, সেই জন্য না আমি হয়তো ডেলি ভিডিও দিয়ে উঠতে পারছি না বা টাইমে টাইমে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাতে পারছি না। আজকাল আবার মেয়ের কী হয়েছে, আমাকে ফোনেও হাত দিতে দেয় না। মানে আমি যদি কখনো ফোন নিয়ে এই সমস্ত ভিডিওগ্রাফি করি, ও তো দেখে যে মা আমাকে একটু কম সময় দিচ্ছে, ওটাও এতটা সেন্স করতে পারে, আমাকে আজকাল ফোনেও হাত দিতে দেয় না খুব একটা বেশি। সেই কারণে এখন ডেলি ভিডিও করা হয়ে উঠছে না। তো আশা করি মেয়ে একটুখানি বড় হলে এটা হয়তো বুঝবে যে মা এটা কাজ করছে, তখন হয়তো একটুখানি সাপোর্ট করবে, যদিও জানি এটা হতে অনেক দিন সময় লাগবে। তো যাই হোক, ওদিকে কিন্তু ক্লিনিংয়ের কাজগুলো সেরে আমরা খাওয়ার দাওয়াটাও সেরে নিয়েছি। এখন থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, আর তারপরে হাজব্যান্ডকে অফিসের জন্য রেডি করে বের করে দিয়েছি। আর এই যে জামা কাপড় কয়েকটা রয়েছে, এগুলো এখন ফোল্ড করে রেখে দেবো। আর বাদ বাকি কাজগুলো করতে করতে আরও কয়েকজন দিদিভাইয়ের নামগুলো নিয়ে নিই। জয়ীর পরিবার, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, ঈশিতা সাহু আর শর্মিষ্ঠা দি, মোহিনী, রুমা দিদিভাই, শিল্পা গিরি, প্রিয়ন্তী পারমিতা, বাবলি ভট্টাচার্য, শ্রুতি দি, আওয়ার ব্লগস আর সুস্মিতা। আপনাদের সবাইকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আগের ভিডিওতে আমি জিজ্ঞেস করেছিলাম কি দেখালে বা কি করলে আপনারা আরও ভিডিও দেখবেন। তো শ্রুতি দি আমাকে বলেছে যে আমার এই কথা বলাটা ভিডিওর মধ্যে অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো চেষ্টা করব এরপর থেকে আমার এই কথা বলার উপরে একটু জোর দেওয়ার জন্য। আসলে অনেক ধরনের অডিয়েন্স থাকেন, তো কে কীরকম পছন্দ করবে বুঝে উঠতে পারি না, তাই মাঝে মধ্যে একটু মন খুলে কথা বলি, মাঝে মধ্যে আবার বেশি ভিডিও নিয়েই কথা বলি। তো আশা করব আপনারা এইভাবেই আমাকে অনেক ভালোবাসা দেবেন। আর এদিকে কিন্তু মেয়েরও ঘুমের সময় হয়ে এসেছে, ফোনটা আর কিছুতেই ওর ট্রাইপডে রাখতে দেবে না। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।